রাজধানীর রামপুরায় অটোরিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। গোপন থাকছে না গণহত্যার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য, জানার পরই গা ঢাকা দিচ্ছেন অভিযুক্তরা। চট্টগ্রামে অবৈধ অস্ত্রের কারবারে জড়িত চক্রের সন্ধান, অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র বেচাকেনা। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল অংশে নির্মাণ কাজ চলায় ঈদ যাত্রায় যানজটের আশঙ্কা, বিভিন্ন জায়গায় সরু হয়ে গেছে সড়ক। ঈদকে সামনে রেখে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছি রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। রাজধানীর রামপুরায় ফার্নিচার দোকান সহ সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন লেগেছে। ভোরে সেখানে আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, ভোরে গ্যারেজে আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। এই সময় সংস্থাটির ২টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও ইউনিট যোগ দেয়। এদিকে আগুন ঘটনায় আতঙ্কে আশেপাশের ভবনের বাসিন্দারা নিচে নেমে সড়কে অবস্থান নিয়েছে। পানি নাই, অনেকক্ষণ বসে, অনেকক্ষণ পর একটা ইউনিট আসছে, পরে আর একটা আসছে, তো জয়লা মনে করেন শেষ। সিএনজির গ্যাস মনে করেন মুন্ডা অনেক কিছু। মুরগির গাড়ি লিয়ে যাইতেছি, ডাব করে আগুনটা লইয়া মানে মহিলা মানে বাহির থেকে দৌড় পাইরা মানে চিৎকার বেড়া বার হয়েছে পরে মানে এলাকার মানে মহিলারা আবার আয়া চিৎকার বেড়া আমাদের সবাই বাইর করছে আর কি। কার্মো কোম্পানির ফোম আছে আর হচ্ছে সব বেতের ফার্নিচার, এখানে বেত ছাড়া আর কোনো কিছুই নেই এটার ভিতরে। আগুনের আরো খবর জানাতে রামপুরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কিভাবে আগুন লাগলো আর আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধারণা পাওয়া গেছে কিনা? আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতিটা দেখাতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের শেষ দিকের যে কাজ, অর্থাৎ পুরোপুরি নির্বাপন হয়েছে কিনা সেটি নিশ্চিতের জন্য যেই অভিযানের মতো হয় সেটি কিন্তু এখন পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ প্রতিটি কোনা পরীক্ষা করা হচ্ছে, প্রতিটি কোনা পরীক্ষা করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে এই যে পুরো জায়গাটিতে যে আগুন লেগেছে এটির এখন কি অবস্থা। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই জায়গাটিতে মূলত তুলার ফ্যাক্টরি ছিল, এরকম তথ্য আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি এবং এই তুলার ফ্যাক্টরির মধ্যেই আগুনের প্রথম সূত্রপাত, এমন কথাও কিন্তু বলছেন এলাকাবাসী। এবং আমরা যখন পুরো যে জায়গাটি, এটি যদি পুরোটা আমি একটু দেখানোর চেষ্টা করি, পুরো জায়গাটি কিন্তু আসলে একেবারে পুড়ে গিয়েছে এবং ঠিক ডান দিকের অবস্থানটা যদি দেখে, আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন যে টিন দেখা যাচ্ছে। এই জায়গাটিতে ছিল হচ্ছে সিএনজির গ্যারেজ এবং মেকানিক কারখানা, অর্থাৎ এই জায়গা পর্যন্ত কিন্তু আগুনটি ছড়িয়েছে। তো যদিও ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে এখানে আসলে আগুনটি খুব বড় মাত্রায় যেতে পারেনি, তাহলে হয়তো সেক্ষেত্রে আরো বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা কিন্তু ছিল। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাপনের জন্য হয়তো আরো ১-১.৫ ঘন্টার যে সময়টি তারা চেয়ে থাকে সেই সময়টি যাবে, কিন্তু আগুন আর নতুন করে জ্বলার কোনো সম্ভাবনা নেই বা নতুন করে ধরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা ফায়ার সার্ভিসের একটু কর্মকাণ্ড যদি দেখাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখনো এই যে সিএনজির যে গ্যারেজটি রয়েছে সেই জায়গাতে আসলে কি অবস্থা, সেই জায়গাতে তারা এখন ঢোকার চেষ্টা করছেন এবং
সেখানে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তুলার যে গ্যারেজ আসলে সেই জায়গার মানে তুলার যে ফ্যাক্টরিটা ছিল সেই জায়গায় কিন্তু এখন একটি কোনায় নিভু নিভু করে আগুন জ্বলছে। অর্থাৎ পুরোপুরি যে 100% নির্বাপন হয়েছে তা কিন্তু না, অর্থাৎ এখনো নির্বাপন কিছুটা বাকি রয়েছে। এবং আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলছিলাম, এলাকাবাসী তখন বলছিলেন যে এই আগুনের ঘটনার পর ফায়ার সার্ভিসকে যখন ডাকা হয় বা ফায়ার সার্ভিসে যখন কল করা হয় তারা আসতে দেরি করেছে এমন অভিযোগ রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের যে প্রথম যে ইউনিটটি আসে সেই ইউনিটের কাজ শুরু হওয়ার পরপরই কিন্তু পানির সংকট দেখা দিয়েছে এরকম অভিযোগও রয়েছে। এবং আমরা যতজনের সঙ্গে কথা বলেছি সবাই এই অভিযোগটি করছিলেন যে পানির সংকট রয়েছে, এরকম একটি অবস্থান কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আমরা ফায়ার সার্ভিস ব্রিফিং করছি, আমরা একটু ওদিকে যাওয়ার চেষ্টা করি আস্তে আস্তে। আমরা পুরো যে এই এলাকার যে মানুষ, সাধারণ মানুষ এবং এই আশপাশের যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু বারবারই বলছিলেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা নেওয়া হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যদি পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই ধরনের দুর্ঘটনা হতো না। আমরা একটু ফায়ার সার্ভিসের ব্রিফিংটা শুনতে চাই। আগুনের বৃদ্ধি হওয়ার কারণ হলো গিয়া এখানে কয়েকটা সিলিন্ডার বিস্ফোরণ হয়, বিশেষ করে সিএনজি যে সিলিন্ডার ছিল এগুলো হয়তো বিস্ফোরণ হয়েছে, যার কারণে আগুনটা একটু ছড়িয়ে পড়ে। তো আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সঠিক সময়ে চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আশেপাশে যে বাসাবাড়ি ছিল, দোকানপাট ছিল, এগুলো ভয়াবহ ক্ষতি হইতে রক্ষা পায়। এখানে দাহ্যবস্তু এটা হলো একটা সেমি পাকা ভবন। আগুনের দাহ্যবস্তু ছিল তুলা ছিল, এখানে দাহ্যবস্তু ছিল কাঠ ছিল এবং সিএনজির যে সিলিন্ডার ছিল যেটা বিস্ফোরণ হয়, আর যার কারণে আগুনটা দ্রুত ছড়াইয়ে পড়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যারেজটা ক্ষতিগ্রস্ত হয় তার পাশে একটা তিনতলা ভবন, তিনতলা ভবনের নিচতলা দোতলায় কোনো আগুন নাই, তিনতলায় আগুনটা হঠাৎ করে উপরে উঠে যায়, অর্থাৎ ব্রাস্ট হওয়ার সাথে সাথে আগুনটা উপরে দৌড় দেয়। ওই আগুনটাও আমরা নির্বাপন করি, কিন্তু দোতলা এবং নিচতলা কোনো ক্ষতিগ্রস্ত হয় না। এখানে আমরা কোনো আহত বা নিহত পাই নাই। এখানে সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফার্নিচার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে চার দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটা তুলার দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় যেহেতু রমজানের দিন এবং সেহরি খাইয়া সবাই নামাজ টামাজ পরে ঘুমাইছে, আমাদের যখন ফার্স্ট কল সেকেন্ড কল কিলো ফায়ার স্টেশন থেকে আসছে, কিছু কিছু ভবনে আমরা অনেক সময় লাগছে তাদেরকে ডেকে তুলে তাদের কাছে পানি নেওয়ার জন্য। আর পানির সংকটের কারণে আমরা কিন্তু সাথে সাথে হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি, তেজগাঁও থেকে বিশেষ পানির গাড়ি নিয়ে আসি। না, আগুনের সূত্রপাত এখনো আমরা বলতে পারি নাই, অনেকে অনেক কথা বলতেছেন কিন্তু সঠিক সূত্রপাত এখনো আমরা পাই নাই। আর আগুনের কার্যক্রম এখনো চলমান, আমরা কাজ করতেছি। এরপরে আমরা আলাপ আলোচনা এবং তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারবো আগুনের কারণটা কি। আমার নাম কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস সিভিল ইউনিট, ঢাকা। 5টা 28 মিনিটের সময় আমরা সংবাদ পাই। আমরা 5টা 28-এ 5টা 36 মিনিটের ভিতরেই আমরা এখানে এসে পৌঁছাই। আমি ব্যক্তিগতভাবে এখানে 5টা 40-এ এসে পৌঁছেছি, 5টা 40 থেকে 58 পর্যন্ত আমি কোনো পানি ছিটানোর কাজ করতে দেখিনি। আমাদের প্রত্যেকটা জিনিস রেকর্ড আছে। আমরা যখন গাড়ি আউট হয়েছে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমে মেসেজ দেওয়া হয়েছে। যখন গাড়ি এসে পৌঁছে ঠিক তখনই আপনার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে আমাদেরকে কয়টার সময় গাড়ি পৌঁছে সেই মেসেজটা রেকর্ড করা হয়। আপনারা ইচ্ছা করলে আমাদের কন্ট্রোলে যোগাযোগ করে বলতে পারবেন যে কয়টার সময় গাড়ি পৌঁছে, কয়টা ইউনিট আসছে, কি আছে, প্রত্যেকটা জিনিসই আমাদের রেকর্ডকৃত। হ্যাঁ, পানির আমাদের গাড়ি যখন প্রথম আসে যে জিনিসটা আমার দরকার, একটা পানিবাহী গাড়ি এবং টানা গাড়ি আসে, যেটাকে পাম্প লাগাই দিয়ে আমরা কাজটা করে থাকি। আর আমাদের পানিবাহী গাড়ি থাকে এবং পানির শর্টের কারণেই কিন্তু আমরা বাড়ি দ্বারা হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি এবং তেজগাঁও থেকে বিশেষ পানির গাড়ি আমরা আনাইছি। ধন্যবাদ সবাইকে। আমরা শুনছিলাম ফায়ার সার্ভিসের বক্তব্য, তারা আসলে বলার চেষ্টা করছিলেন যে পুরো যে ঘটনাটি, এই পুরো ঘটনাটির মধ্যে আসলে আমরা সাধারণ মানুষ বা এলাকাবাসীর কাছে যে অভিযোগটি পেয়েছি যে পানির সংকট, সেই বিষয়টি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও স্বীকার করা হচ্ছে। আমরা এই পুরো যে জায়গাটি রয়েছে, আমি যদি সেটা একটু দেখানোর চেষ্টা করি, আপনি হয়তো দেখতে পারবেন যে ঠিক আমরা যে জায়গাটিতে রয়েছে, অর্থাৎ আগুনের যে মূল উৎপত্তি স্থল, এর পাশেই কিন্তু
মোটরসাইকেলের কয়েকটি গ্যারেজ বা দোকান রয়েছে যেগুলো থেকে আসলে মোটরসাইকেল বিক্রি করা হয়। ঠিক তার উপরে অর্থাৎ 3 তলায় এই যে টিন শেডটি দেখা যাচ্ছে, এই টিন শেডের মধ্যে বেতের এবং ফোমের একটি গুদামের মতো ছিল, সেই জায়গাতেও কিন্তু আগুন ছড়িয়ে যায় এবং আমরা তখন দেখতে পাই যে আসলে ফায়ার সার্ভিস যখন এখানে এসে পৌঁছায় এরপর আগুনের যে ব্যাপকতা, সেই ক্ষেত্রে তাদের আগুন নিয়ন্ত্রণে অনেকটাই হিমশিম খেতে হয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং পুরো যে এই এলাকার যে সাধারণ মানুষ, তাদের এক ধরনের বড় পার্টিসিপেশনও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ ফায়ার সার্ভিস যখন এসেছে, পানির সংকট, বিভিন্ন বাসায় যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, পানির ব্যবস্থা করা, সেই কাজটিও কিন্তু এলাকাবাসী খুব আগ্রহের সঙ্গে বা খুব বেশি জোরালো ভাবেই করেছে, যে কারণে কিনা এখানে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকটাই কাজে দিয়েছে। এবং যখন অর্থাৎ আমি যদি 5:40-এর কথা আমি আপনাকে বলি, 5:40-এ কিন্তু আমি দেখছিলাম যে আগুন ছড়িয়ে যাচ্ছে এবং ছড়িয়ে অনেকটা পাশের যে গাছগুলো রয়েছে, নারিকেল গাছ বা সুপারি গাছ রয়েছে, সেই গাছগুলোতে আগুন ছড়িয়ে যাওয়ার মতো একটি অবস্থা হচ্ছিল বা লেগে যাচ্ছিল। আশপাশের বাসার মানুষজন তাদের ঘরের ভিতর যে কল রয়েছে, সেই কল থেকে আসলে পাইপ দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষের জায়গা থেকে যতটুকু সম্ভব তারা কিন্তু সেই কাজটি করার চেষ্টা করেছেন, এটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই যে আগুনের ঘটনা যখন পাশের ভবনের 3 তলায় যে টিন শেডটি, সেই টিন শেডের মধ্যে লেগে যায়, তখন আমরা দেখতে পাই যে মোটরসাইকেল গ্যারেজের বা মোটরসাইকেলের দোকানগুলোর বিক্রির দোকানের যে মালিক বা শ্রমিকরা রয়েছেন, তারা সবাই শাটার ভেঙে সেগুলোকে দ্রুত বের করার চেষ্টা করেন এবং সেগুলো বের করার পর সেখান থেকে তারা সেই তাদের যে মালামাল ছিল সেগুলো সরিয়ে নিয়ে যায়। এই ঘটনা, এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি। এবং পুরো যে এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা সত্যি দেখার মতো ছিল। কারণ আমরা অনেক জায়গাতেই দেখি যে যখন এরকম আগুন হয় বা আগুনের সূত্রপাত হয়, সাধারণ মানুষের ভিড়ে ফায়ার সার্ভিসের পক্ষে কাজ করাটা অনেকটা দুরূহ হয়ে যায়। এই ক্ষেত্রে ঘটনাটা কিন্তু প্রথম দিকে অনেকটাই ভিন্ন রকম ছিল বলে কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এখন এই যে আগুনের সূত্রপাত, মূলত আমরা প্রথমে যখন ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলি, তখন কিন্তু তারা বলছিলেন যে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক সংযোগের কারণে এটি হয়ে থাকতে পারে, এরকম ধারণা কিন্তু তারা দিচ্ছিলেন। পরবর্তীতে কিন্তু আসলে পরিস্থিতি ভিন্ন। এখন পুরো যে আসল কারণ সেটি নিয়ে কিন্তু কিছুটা সন্দিহান রয়েছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে সিএনজির যে গ্যারেজ রয়েছে, সেখানে সিএনজির যে সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে, এমনটিও কিন্তু ধারণা করা হচ্ছে। অর্থাৎ পুরো যে ঘটনাটি কেন হয়েছে, কি হয়েছে, সেই বিষয়ে পরবর্তীতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হবে এবং সেই তদন্ত কমিটি আসলে রিপোর্ট দিবে। আবাসিক এলাকায় এই ধরনের ফ্যাক্টরি অথবা এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে ঝুঁকি, সেটি তো আসলে বেশ কয়েক বছর ধরেই খুবই আলোচনায় রয়েছে এবং তার যে বিভিন্ন কুফল বা ইম্প্যাক্ট আমরা সেটা কিন্তু বাড়ি বাড়ি দেখতে পাই এবং এটিও এই ধরনেরই কিন্তু একটি নমুনা। আমরা যখন আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, বাড়ির মালিকদের সঙ্গে কথা বলছিলাম, তখন কিন্তু তারা বলছিলেন যে এই জায়গায় যেই তুলার ফ্যাক্টরি ছিল, আসবাবপত্রের দোকান ছিল, সিএনজির গ্যারেজ বা কারখানা ছিল, সেগুলো নিয়ে কিন্তু তারা বেশ কয়েকবার অভিযোগ দিয়েছেন, বেশ কয়েকবার কথা বলেছেন, এমনকি এই জায়গার যে মালিক তার সঙ্গে কথা বলেছেন, কিন্তু তারপরও এগুলো সরেনি। এগুলো না সরার কারণেই এই যে আজকের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এখানে ফায়ার সার্ভিস কিন্তু বলছে যে তারা 5:20-এর দিকে এই তথ্য, 28 মিনিটে এই তথ্য পেয়েছে। আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম যারা এই এলাকার স্থানীয়, বিশেষ করে পাশের ঠিক এই প্লটটির সঙ্গের যে বাসায় থাকে, সেই বাসায় তারা কিন্তু বলছিলেন যে আসলে আগুনের ঘটনা আরো আগের, 4টারও আগের ঘটনা বলে কিন্তু তারা দাবি করছিলেন। অর্থাৎ ফায়ার সার্ভিসকে জানানোর পর তারা বলছিলেন যে এই ছোট করে এক ধরনের আগুনের সূত্রপাত তারা 4টার দিকে কিন্তু দেখতে পেয়েছে, 4টার পরপরই। পুরো আগুনটি যেহেতু এখানে আসলে তুলার একটি গুদাম ফ্যাক্টরির মতো ছিল, সেই ক্ষেত্রে বা সেই কারণে কিন্তু আসলে এই আগুনের যে ব্যাপকতাটা, সেটা খুব দ্রুতই ছড়িয়ে যায়। আমরা যদি একদম 5:02-3 বা 5:05-এর কথা আপনাদেরকে একটু জানাতে চাই, 5:05 কিন্তু আমরা দেখছিলাম যে পুরো এলাকা ধোঁয়ায় ভরে গেছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছিল। অর্থাৎ পুরো যে জায়গাটিতেই আগুন ছড়িয়ে পড়ে ততক্ষণের মধ্যে, এবং পাশের যে ভবনটি রয়েছে, সেই পাশের ভবনেও আগুনের যে ইম্প্যাক্ট বা আগুন ছড়িয়ে যাওয়ার যে বিষয়টি, সেটি আমরা দেখতে পেয়েছি। তো এখন পর্যন্ত আসলে মূলত ফায়ার সার্ভিসের যে প্রধান কাজ, সেই কাজটি কিন্তু শেষ হয়েছে। এখন ফায়ার সার্ভিসের
পরবর্তী যে কার্যক্রম অর্থাৎ নির্বাপনের যে বিষয়টি এখন কিন্তু নির্বাপনের কাজটি করা হবে, অর্থাৎ নির্বাপন কাজ সম্পন্ন হওয়ার পরেই একটি যে তদন্ত কমিটি, সেই কমিটি গঠনের বিষয়টি আসবে এবং পরবর্তীতে জানা যাবে যে কি কারণে আসলে রামপুরের ডিআইটি রোডের এই প্লটটিতে আগুন লেগেছে বা আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে। রামপুরায় সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনকে একই কাতারে দান করানো অনুচিত বলে মনে করে বিএনপি। সংস্কার কমিশনের সুপারিশের উপর রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের লিখিত মতামত দিয়ে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেশ কিছু সুপারিশের সাথে দ্বিমত রয়েছে দলটির। এদিকে কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ২২টিতে দ্বিমত জানিয়েছে এনসিপি। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি। জাতীয় সংসদ ভবনে ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান, সংবিধান পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি। এছাড়া ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনার বিষয়টি উচিত নয় বলে মত দিয়েছে দলটি। রাষ্ট্রের নাম পরিবর্তনেরও প্রয়োজন দেখছে না বিএনপি। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি, সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিং এর মতো, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এর পরপরই মতামত তুলে ধরতে কমিশনে যায় ছাত্রদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ২২টির সঙ্গে তারা একমত নন। যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলেও মত দেয় এনসিপি। আংশিক এবং সবটা মিলিয়ে বলতে গেলে ১৪২টাতে আমরা একমত এবং আংশিক একমত হয়েছি। অনেকগুলোর ক্ষেত্রে এরকম হয়েছে যে একমত হওয়ার পরেও আমরা অনেকগুলো মন্তব্য করেছি, যে পাশে যে মন্তব্য ঘর। আংশিক একমতের ক্ষেত্রেও যেখানে আমাদেরকে বেশি মন্তব্য করতে হয়েছে, সেখানে আমরা আংশিক একমত টিক দিয়ে তারপর আমাদের মতামতটা রেখেছি। পরে কমিশনে আসে সিপিবি। দাবি, জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অধিকাংশ প্রশ্নই অস্বচ্ছ ও অসম্পূর্ণ। আলোচনার মাধ্যমে নিজেদের প্রস্তাব ও বক্তব্য তুলে ধরার পক্ষে দলটি। সংস্কারের কাজ এইটাকে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমাধান করা দরকার বলে মনে করি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশবাসীকে আপনারা নির্বাচন কমিশনকে বিতর্কিত ধ্বংস করেছে স্বৈরাচার সরকার। বিএনপির ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রের ধ্বংস হওয়া প্রতিটি প্রতিষ্ঠান মেরামতের লক্ষ্য বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে ইফতার মাহফিলে ভার্চুয়াল বক্তব্যে তিনি কথা বলেন। সংস্কারের পাশাপাশি জনস্বার্থ নিয়ে রাজনীতিবিদদের কথা বলার আহ্বানও জানান তিনি। উপস্থিত রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পতিত স্বৈরাচার গত ১৫ বছরে নির্বাচনী ব্যবস্থা সহ অনেক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এই সংকটকালে সেসব প্রতিষ্ঠান মেরামত না করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া যাবে না। আর এজন্য বিএনপির ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। তারা সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ইতিবাচক পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল সাধারণ মানুষ। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্য বিএনপির। আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি, কার কতটুকু ক্ষমতা থাকবে, কি থাকবে, পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যে ডিমান্ডগুলো, সেগুলো আমরা কি করব। দেশের সংকটকালে সামগ্রিক উন্নয়নের জন্য জনগণের মতামতকে প্রাধান্য দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সেটি বিচার ব্যবস্থা হতে পারে,
জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত শিক্ষার্থীদের পাশেই থাকবে সেনাবাহিনী, এমন আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সন্ধ্যায় ইফতার মাহফিলে তিনি এই আশ্বাস দেন। রাজধানীর সেনামালঞ্চে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে সেনাবাহিনী। এতে যোগ দেন 2024 সালে গণ অভ্যুত্থানের সময় আহত কয়েক হাজার শিক্ষার্থী। সংক্ষিপ্ত বক্তব্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন। বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত 4200 শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। আহতদের মনোবল অটুট রাখার পরামর্শও দেন ওয়াকারুজ্জামান। তাদের চিকিৎসা ও আর্থিক সহায়তা বহাল থাকবে বলে জানান সেনাপ্রধান। ইফতারের পর শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা আজ পর্যন্ত 4200-এর উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য। সেনাপ্রধানের সাথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বৈঠকের বিষয়টি জানত না এনসিপি। এ বিষয়ে দলীয় সভায় আলোচনার পর নিজেদের বক্তব্য জানাবে দলটি। রোববার বিকেলে বাংলা মোটর কার্যালয়ে শ্রমিক উইং গঠনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না। রাজনীতি বিষয়ে সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 2024-এর আন্দোলন পরবর্তী রাজনীতির সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবেন। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে এনসিপি নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে বিভিন্ন ভুল ত্রুটি থাকলে মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি। আইএসপিআর থেকে কোনো বক্তব্য পেলে দলীয় প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান এনসিপি নেতা। তারা যে মিটিংটা করেছে সেটা আমাদেরকে মিটিং এর পর অবগত করেছে এবং সে বিষয়ে আমাদের মধ্যে আমরা এখনো আলোচনার সুযোগও পাইনি যে কি কথা হয়েছে। সেটা আমরা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দেখেছি এবং এটা নিয়ে আমাদের একটি মিটিং হওয়ার কথা ছিল। আমরা বলেছিলাম যে আমরা একসাথে মিটিং করবো, মিটিং এ সবগুলো বিষয় পর্যালোচনা হবে, কি কি কথা হয়েছিল এবং সেটা কেন বসেছিল সেই বিষয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এই বিষয়ে তার পূর্বে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। যারা সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার বিকেলে চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন নুরু। বলেন, যারাই সরকার গঠন করুক না কেন রাষ্ট্র চালাতে প্রতিষ্ঠানগুলোকে দরকার হবে। সেনাবাহিনী কিংবা পুলিশ কোনো বাহিনীকে বিতর্কিত করা যাবে না, এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা যারাই সরকার গঠন করি, রাষ্ট্র চালাই, রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের লাগবে। যারা এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলব, কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। থাইল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক এখনো অনিশ্চিত, কারণ ঢাকার প্রস্তাবে এখন আনুষ্ঠানিক কিছু জানায়নি দিল্লি। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি নয়, কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে বিমস্টেকের সম্মেলন। সেখানে সাইডলাইনে প্রফেসর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। প্রস্তাব পর্যালোচনার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ নিয়ে আনুষ্ঠানিক জবাব দেয়নি দিল্লি। না কোনো উত্তর আসেনি, আমরা তো জানালাম মাত্র 2 দিন আগে। ঠিক আছে, এই মুহূর্তে আর কিছু নাই আসলে। এদিকে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দেশটির রাষ্ট্রদূত। 2 ঘণ্টা বৈঠক করেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। ভারত, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা উন্নয়ন সহযোগীদের সতর্ক দৃষ্টি প্রসঙ্গে মনোভাব তুলে ধরেন ইয়াং ওয়েন। প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি।
দুই দেশ কিভাবে পারস্পরিক লাভবান হতে পারে সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের জন্য যা যা ভালো হয় তাই করবে আমার দেশ। চীন সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ঢাকা বেইজিং এর মধ্যে কোনো চুক্তি হচ্ছে না। চীনের জোটে যুক্ত হওয়া নিয়েও কোনো সিদ্ধান্ত নেয়নি। না, কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর। কিছু এমওইউ হতে পারে, এমওইউ তো চুক্তি না, এটা এখনো শিওর না। দেখি না, এই ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এটাতে এখনই পার্টি হবো কিনা সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। 26 মার্চ 3 দিনের সফরে চীন যাবেন প্রধান উপদেষ্টা। বোয়াও ফোরাম কনফারেন্সে অংশ নেওয়ার পাশাপাশি 28 মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লুট করা অর্থে অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়িয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টায় পতিত সরকারের বাহিনী। রোববার ভুল, মিথ্যা তথ্য, গুজব নিয়ে আয়োজিত সেমিনারে এই অভিযোগ আলোচকদের। পরিবেশ উপদেষ্টা বলেন, রাজনৈতিক অর্থনৈতিক কারণে তথ্য বিকৃত হয়। গুজবের বেশিরভাগই সীমান্তের ওপার থেকে আসে বলে জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। রোববার ভুল ও বিভ্রান্তিমূলক তথ্যের যুগে গণমাধ্যম, চ্যালেঞ্জ, দায়িত্ব এবং উন্নয়নের পথ এগিয়ে নেওয়া শীর্ষক সেমিনার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যম, এনজিও এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় মেটা ও এক্সে ফ্যাক্ট চেকিং পদ্ধতি বাতিলের খবরে আরও বেশি গুজব ছড়ানোর শঙ্কা জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। বলেন, মিথ্যা তথ্য ও গুজবের বেশিরভাগই প্রতিবেশী দেশ থেকে ছড়ানো হচ্ছে। ব্যাপক আকারে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের সুনামি এখন শুরু হয়েছে, যেটা মোকাবেলার জন্য এই ব্যক্তি উদ্যোগে, খুব সীমিত পর্যায়ের উদ্যোগে খুব একটা কাজ হবে না। এখন সোশ্যাল মিডিয়ার ফেনোমেনা না, এটা মেইন স্ট্রিম মিডিয়াতে হচ্ছে আমাদের সীমান্তের উপর থেকে সবচাইতে বেশি। পরিবেশ উপদেষ্টা বলেন, গণমাধ্যম ব্যবসায়ী স্বার্থ দেখে, সঠিক সংবাদ পরিবেশন তাদের উদ্দেশ্য নয়। সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে জানিয়ে তিনি বলেন, কাজ দিয়েই অপপ্রচারের জবাব দেবে সরকার। মালিকানা কাদের হাতে চলে গেছে গত 20-25 বছর যাবত, এটাও যদি আমরা একটু দেখি, আসলে সংবাদ নিয়ে ইন্টারেস্টেড, আসলে মানুষকে তথ্য দিতে চায় এমন মানুষের হাতে তো সংবাদপত্র নাই। তার নিজের ব্যবসাটাকে টিকাতে, অন্যের ব্যবসাটাকে আহত করতে সে সংবাদপত্র খুলেছে। আমাদেরকে কাজের মাধ্যমেই আমাদের ন্যারেটিভটা তৈরি করতে হবে। আইন করে রাতারাতি সব গণমাধ্যমে সঠিক সংবাদ প্রচার নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে অবৈধ অস্ত্রের কারবারে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। 10 সদস্যের এই চক্রে আছে রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী আর পুলিশ সদস্য। তারা মিলেমিশে দেশ বিদেশের অবৈধ অস্ত্র সংগ্রহ ও বিক্রির পাশাপাশি গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের কারবারও করছে। সম্প্রতি এক পুলিশ কনস্টেবল সহ 6 জনকে গ্রেপ্তারের পর চক্রটির ব্যাপারে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গত 3 মার্চ চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত হয় জামাতের 2 কর্মী। এ সময় নিহত এক জামাত কর্মীর ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্রাজিলিয়ান টরাস পিস্তলটি 5 আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে লুট হয়। পুলিশ এই অস্ত্র লুটের বিষয়টি তদন্ত করতে গিয়ে সন্ধান পায় অন্তত 10 জনের অস্ত্র চোরাচালান চক্রের। এই চক্রের কাছে আছে সম্প্রতি থানা থেকে লুট হওয়া কিছু অস্ত্র। পরে তারা 2টি অস্ত্র মোট 10 লাখ টাকা দামে বিক্রি করে জামাতের এক নেতা ও ব্যবসায়ীর কাছে। এই অবৈধ অস্ত্র কারবারে জড়িত 7 সদস্যের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর পুলিশ গ্রেফতার করে 6 জনকে, যাদের 2 জন অস্ত্র চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এই অস্ত্র উদ্ধার করতে গিয়ে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এরা সবাই একটা চক্রের সাথে জড়িত। এটা একটা সংঘবদ্ধ চক্র। এরা এই অঞ্চলটাতে অস্ত্র সাপ্লাই দিয়ে বিক্রি করে আর কি, বিভিন্ন টাকার বিনিময়ে বিক্রি করে। এই অস্ত্রগুলো দিয়ে বিভিন্ন মানুষের সাথে অপরাধজনক বিষয় যেগুলো সেগুলো ঘটায় থাকে। পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে উদ্ধার হওয়া টরাস অস্ত্রটি লোহাগাড়া থানা থেকে লুট হয়। সেটি 7 থেকে 10 হাত বদল হয়ে পতেঙ্গার ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। এসব অস্ত্র নানা অপরাধে ব্যবহার হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সক্রিয়। লুট হওয়া অস্ত্র কিংবা অন্যান্য অস্ত্র এই ধরনের ভাগ করা আসলে কোনো ক্রিমিনাল নেই। যারা ক্রিমিনাল তারাই এগুলো করছে। আমাদের নজরদারি সবার উপরেই আছে এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এই অস্ত্রগুলো পুনরুদ্ধার করার জন্য এবং সমাজে যে কোনো ধরনের
অস্ত্র থাকলেই সেটা আমরা অ্যারেস্ট করার জন্য চেষ্টা করছি। চট্টগ্রামে 5 আগস্ট বিভিন্ন থানা থেকে মোট 813টি অস্ত্র ও 44,000-এর বেশি গুলি লুট হয়। আর প্রায় 8 মাসেরও বেশি সময় পার হলেও উদ্ধার হয়নি 150 শতাধিক অস্ত্র। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় ঈদযাত্রায় তীব্র যানজটের শঙ্কা তৈরি হয়েছে। নির্মাণ কাজ চলায় সড়কের বিভিন্ন স্থানে মূল সড়ক সরু হয়ে গিয়েছে, এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরাঞ্চলগামী লেনে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য সড়কের বিভিন্ন জায়গায় মূল সড়ক শুরু হয়ে গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কোথাও কোথাও তৈরি করা হয়েছে বিকল্প সড়ক, তবে তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত প্রশস্ত নয়। তাই প্রতিদিন ওই অংশে এখনই সৃষ্টি হচ্ছে যানজট। এমন পরিস্থিতিতে ঈদযাত্রায় বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত তীব্র যানজটের শঙ্কা দেখা দিয়েছে। মনে হয় যে আপনার এখন যে যানজট সামনে ঈদে মনে করেন যে আমাদের এই মনে করেন ঈদযাত্রা অনেক কষ্টকর হয়ে যাবে। নিচে মনে করেন যে কার্বোরেটিং গুলো ক্লিয়ার করা লাগবে, ক্লিয়ার করলে রাস্তা ক্লিয়ার হবে। কাছে আমরা চাইবো অন্তত ঈদের 1 সপ্তাহ যেন এই কাজটা বন্ধ রেখে চলাচলের উপযোগী করা হয়। পুলিশ বলছে ঈদযাত্রার স্বস্তিদায়ক করতে যে অংশে যানজটের আশঙ্কা আছে সেখানে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। এই সার্ভিস রোডটাকে আমরা নিয়ন্ত্রণ করবো আমাদের ট্রাফিক দিয়ে, আর কিছুটা অনুরোধ জানাবো যে ওই সময় যেন ফিডার রোড দিয়ে অ্যাপ্রোচ রোড দিয়ে মানে আমরা করবো যে ওই রোডগুলো একটু নিয়ন্ত্রণ করে মেইন রোডটা আমরা বেশি চালু রাখবো একটু বেশি করে। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে চলাচল করে উত্তর ও দক্ষিণাঞ্চলের অন্তত 20 জেলার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ছাপানো শেষ, কিন্তু 40 লাখ পাঠ্য বই এখনো সরবরাহ হয়নি। এদিকে এনসিটিবির উদ্যোগে আমদানি করা 1,500 টন কাগজ অব্যবহৃত রয়ে গেছে। এই কাগজ কিনে রাখতে মুদ্রণ ব্যবসায়ীদের অনুরোধ করছে এনসিটিবি, কিন্তু ব্যবসায়ীদের দাবি আগামী বছর কাগজের মান পরিবর্তন হলে গুনতে হবে লোকসান। স্বাভাবিক সময়ে বই ছাপাতে 4 থেকে 5 মাস সময় লাগে, সেজন্য আগস্ট থেকে শুরু হয় ছাপানোর কাজ। কিন্তু গত বছর গণঅভ্যুত্থানের পরে 40 কোটি বই ছাপানোর প্রক্রিয়া শুরু হয় ডিসেম্বরে। তাই জানুয়ারিতে কাগজ সংকট দেখা যায়। এ পরিস্থিতিতে 8,000 টন কাগজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। প্রথম ধাপে কাগজ আসে ফেব্রুয়ারির শেষ দিকে, আর 1,500 টন আসে মার্চে। অথচ এর মধ্যে বই ছাপানো প্রায় শেষ। কোনো জায়গায় অতিরিক্ত বই চলে গেছে, সেখান থেকে আমাদের কাছে চিঠি আসছে যে আমাদের কাছে অতিরিক্ত বই চলে আসছে। কোনো জায়গায় বই যায় নাই, কিছু ক্ষেত্রে হয়তো 500-1000 বই যায় নাই, কিন্তু যায় নাই সেটাই হলো কথা। সেই না যাওয়ার সংখ্যাটা আমরা নিরূপণ করছি। কিন্তু আমদানি করা কাগজে শুধু বিনামূল্যের বই ছাপানো যাবে, ফলে এই কাগজ বাইরে বিক্রি করা সম্ভব নয়। এদিকে মুদ্রণ ব্যবসায়ীদের বই ছাপানো শেষ, এতে বিপাকে পড়েছে আমদানিকারকরাও। আগামী বছরের জন্য কাগজ কিনতে ব্যবসায়ীদের অনুরোধ জানাচ্ছে এনসিটিবি, কিন্তু সে ঝুঁকি নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা। আমরা যেহেতু কাগজটা যথাসময় পাই নাই, বাজার থেকে কিনে অনেক বই দিয়ে দিছি। এখন আমাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে বাড়তি কাগজটা নেওয়ার জন্য। বাড়তি কাগজের যে দামটা, এটা বাজারে প্রচলিত এখন দামের চাইতে 10 থেকে 15,000 টাকা টন বেশি। আগামী বছরের যে টেন্ডারে যদি কাগজের স্পেসিফিকেশনে চেঞ্জ হয়, ধরা যাক আমরা যদি অফ হোয়াইট কাগজে যাই, তাহলেও যে কাগজটা আমদানি করা হয়েছে সেটা হাই হোয়াইট, এটা আমরা ব্যবহার করার সুযোগ করে দিব। টেন্ডার ডকুমেন্টে আমরা এই ধরনের সুযোগ রাখবো যাতে এটাও ব্যবহার করতে পারে, তাতে তাদের কোনো ভয়ের কিছু নাই। এনসিটিবির তথ্য অনুযায়ী সব বই ছাপানো হলেও 40 লাখ এখনো সরবরাহ হয়নি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাইকে।